ওই যে ওর যে মানে মেথডটা আমি এক্সপ্লেন করে সেটা করতে হয়, কিন্তু যখন আমি মানে আমার মেইন ফাংশন থেকে মেইন ইয়া থেকে যখন আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে অবজেক্ট হিসেবে কল করি, যেমন কি করা যাবে অবজেক্ট হিসেবে এক্সটেন্ড অবজেক্ট মানে জাস্ট ওই যে সাপোজ যে হ্যালো হ্যালো ইকুয়াল এইচ নিউ হ্যাঁ হ্যালো মানে তুমি হলো ফার্স্ট হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, হ্যাঁ হ্যাঁ মেইন কারণ হচ্ছে অবজেক্ট হিসেবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তো কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো অ্যাবস্ট্রাক্ট। জাস্ট এটাকে এক্সটেন্ড করা যাবে। হ্যাঁ এটাকে এক্সটেন্ড করা যাবে, ওটা আমরা দেখবো যে আজকে আমার কাছে তো আচ্ছা দেখো লাস্ট ক্লাসে আমরা অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেস দেখছিলাম। আমি এটা আরেকবার বলি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছিল নাথিং এলস, একটা ক্লাস যেখানে হচ্ছিল কিছু মেথড ডিফাইন করা থাকবে না, ইমপ্লিমেন্ট করা থাকবে না, দ্যাট মিনস হলো এটার কোনো বডি থাকবে না, এটাই হচ্ছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আচ্ছা ফার্স্ট অফ অল অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট তৈরি করতে পারবে না, অবজেক্ট তৈরি করতে পারবে না, বাট এটা রেফারেন্স হিসেবে ইউজ করা যায়। ঠিক আছে, মনে করো আরেকটা অবজেক্টকে রেফার করার জন্য, ওইটা কিভাবে এটা একটু নেক্সট পরে আসতেছে। সো এটা একটু মনে রাখবা যে অবজেক্টে মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, বাট এটা রেফারেন্স হিসেবে ইউজ করা যায়, মানে ওইটা ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে একটা ভেরিয়েবল রেফারেন্স হিসেবে ইউজ করা যায়। ইন্টারফেস সেম অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতনই, বাট ওইখানে কোনো ইমপ্লিমেন্টেড মেথড থাকতে পারবে না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিছু কিছু মেথড ইমপ্লিমেন্ট অবস্থায় থাকতে পারে, বাট ইন্টারফেসের মধ্যে কোনো মেথড ইমপ্লিমেন্ট অবস্থায় থাকতে পারবে না, সবগুলো মেথডই হচ্ছে হলো নন ইমপ্লিমেন্টেড অবস্থায় থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস। এরপর আমরা দেখছিলাম হলো নেস্টেড ক্লাস। নেস্টেড ক্লাস কি? একটা ক্লাসের ভিতরে একটা ক্লাসকে ডিফাইন করা। এখন নেস্টেড ক্লাস দুই ধরনের হয়, ইনার আউটার না, ইনার আউটার কি এক্স্যাক্টলি স্ট্যাটিক নন স্ট্যাটিক ক্লাস, মানে স্ট্যাটিক নেস্টেড ক্লাস অথবা নন স্ট্যাটিক নেস্টেড ক্লাস। মানে যে ক্লাসটা ফর एग्जांपल এখানে ইনার, এটা হলো আমার ট্রায়াঙ্গেল ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করা আছে। সো এটা স্ট্যাটিক হতে পারে, নন স্ট্যাটিক হতে পারে। স্ট্যাটিক হলে হচ্ছে হলো আমরা যে ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করে দেন হচ্ছে হলো আমার ইনার ক্লাসটা ডিফাইন করতে বলতো, মানে ইনার ক্লাসে কোনো অবজেক্ট তৈরি করতে চাই, কারণ ইনার ক্লাসের ভিতরে আই নেম এটা অ্যাক্সেস করতে গেলে কি এটা তো অবজেক্ট তৈরি করে নিতে হবে। সো যদি স্ট্যাটিক হয় তাহলে জাস্ট আমার এই লাইনটা লিখলে হবে ট্রায়াঙ্গেল ডট ইনার। কারণ কি আমরা জানি স্ট্যাটিক ক্লাসের ভিতরে কোনো কিছু যদি থাকে সেটাকে অ্যাক্সেস মানে একটা ক্লাস সরি স্ট্যাটিক ক্লাস না, মানে একটা ক্লাসের ভিতরে যদি কোনো এলিমেন্ট স্ট্যাটিক হয় তাহলে সেটাকে অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া অ্যাক্সেস করতে হবে। মনে আছে যে কোনো ভেরিয়েবল সে একটা স্ট্রিং একটা টাইপের ভেরিয়েবল আছে যেটা টাইপ হচ্ছে স্ট্যাটিক, তাহলে ওইটা অ্যাক্সেস করার জন্য আমার কোনো অবজেক্ট ডিক্লেয়ার করা দরকার নেই, আমি জাস্ট ক্লাসের নেম ডট ভেরিয়েবলের নাম দেব। ঠিক আছে, সো বাট নরমাল ক্ষেত্রে কি করতে হয় আগে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়, দেন ওই অবজেক্টে ভেরিয়েবল ডট ওই ভেরিয়েবলের নাম দিতে হয়। তো এখানে কি করলাম জাস্ট ট্রায়াঙ্গেল ডট ইনার দিলে হবে, কারণ আমার ট্রায়াঙ্গেল কোনো অবজেক্ট ক্রিয়েট করার দরকার নেই যদি ক্লাসটা স্ট্যাটিক হয়। ঠিক আছে, তারপর अगेन নিউ ট্রায়াঙ্গেল ডট ইনার, বাট যদি এটা নন স্ট্যাটিক হইতো তাহলে ফার্স্ট একটা ট্রায়াঙ্গেল অবজেক্ট ক্রিয়েট করতে হতো, দেন তারপর আমাকে অবজেক্টটা ডিক্লেয়ার করতে হতো। সেটা আমি কিভাবে করতাম? সো ধরো আমি এটা হলো স্ট্যাটিক ক্লাস বাদ দিয়ে দেই, এটা হচ্ছে আমি কমেন্ট আউট করে দেই। সো সেই ক্ষেত্রে আমাকে করতে হতো হলো জাস্ট লাইক দ্যাট। সো এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেলের মানে ইনার। এটা ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে কিন্তু আমি ভেরিয়েবল ইউজ করতেছি না, এখানে ক্লাসটা ইউজ করব, বাট যখন ইনিশিয়েট করতে যাব তখন ট্রায়াঙ্গেল মানে ও অবজেক্টের। আচ্ছা আমি এটা ছোট করে দিই তাহলে হয়তো বুঝতে পারবা। ও বিজি, ঠিক আছে। সো ট্রায়াঙ্গেল এটা স্ট্যাটিক নন স্ট্যাটিক দুইটার ক্ষেত্রেই
সেম, জাস্ট ইনিশিয়েটের সময় আমার করতে হবে অবজেক্ট ডট নিউ ইনার দিতে হবে, কারণ এটা কি ওই অবজেক্টের ভিতরে আছে, এটা বাইরে থেকে আমি অ্যাক্সেস করতে পারবো না আলাদাভাবে। আর নিউ ট্রায়াঙ্গেল ইনার মানে হচ্ছে হলো এটা হলো স্ট্যাটিক ক্লাস হলো। সো তাহলে দুই ধরনের ক্লাস বুঝা গেছে নেস্টেডের, একটা হলো নেস্টেডের স্ট্যাটিক ক্লাস আর একটা হলো নন স্ট্যাটিক নেস্টেডেড ক্লাস। আচ্ছা দেখো স্ট্যাটিক যেটা আছে সেটা কি অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই আমি অ্যাক্সেস করতে পারতেছি না। সো এটা লিটারালি বা থিওরিটিক্যালি আমরা ইনার বলতে পারি, মানে ইনারের ভিতরে আছে, বাট আসলে কি বাইরে থেকে তো আমি অ্যাক্সেস করতে পারতেছি উইদাউট ইনিশিয়েটিং এনি অবজেক্ট। কথা বুঝা গেছে? মানে আমি কোনো অবজেক্ট ইনিশিয়েট করা ছাড়াই we can access the inner class and also create the object of the inner class। ঠিক আছে? সো এটা কি লিটারালি ইনার ক্লাস? তো বাইরে থেকে ভিজিবিলিটি আছে। So this is not a inner class, this is a nested class but not inner class। So every nested class is not a inner class। নন স্ট্যাটিক যেগুলো আছে সেগুলাই শুধুমাত্র ইনার ক্লাস বলতে হবে। সো ইনার ক্লাসের মানে স্লাইটলি একটু নেমে ভেরিয়েশন হচ্ছে হলো দোজ নেস্টেড ক্লাস আর স্ট্যাটিক, আমরা ওগুলাই শুধুমাত্র ইনার ক্লাস বলবো। ঠিক আছে? সরি নন স্ট্যাটিক বলবো, নন স্ট্যাটিক নেস্টেড ক্লাসগুলোকে আমরা বলবো হচ্ছে হলো ইনার ক্লাস, আর স্ট্যাটিকগুলোকে বলবো হচ্ছে হলো নরমাল নেস্টেড ক্লাস। এটা কি ইনার ক্লাস বলা যাবে, কারণ এটা আমি বাইরে থেকে নরমাল অ্যাক্সেস করব। বুঝা গেছে? সো এটা হচ্ছে নেস্টেড ক্লাস। এখন নেস্টেড ক্লাস আবার অ্যাক্সেস স্পেসিফায়ার আছে, পাবলিক প্রাইভেট। এটা জিনিসটা কি? আমরা পাবলিক দিলে কি হবে, প্রাইভেট দিলে কি হবে? হ্যাঁ ওটা তো বললাম অ্যাক্সেস, আমরা তো জানি যে পাবলিক দিলে তাহলে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে, প্রাইভেট হলে বাইরে অ্যাক্সেস করা যাবে না। এটা আসলে নেস্টেড ক্লাসে ক্ষেত্রে যে অ্যাক্সেস করার যে জিনিসটা এটা আসলে এটা কি, মানে কিভাবে অ্যাক্সেস করা যাবে না অথবা কিভাবে অ্যাক্সেস করা যাবে। যদি পাবলিক দেওয়া থাকে তাহলে বাইরে ক্লাস থেকে আমরা ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে ওটাকে অ্যাক্সেস করা যাবে। এক্স্যাক্টলি, মানে আমি যদি পাবলিক দেই তাহলে যে এই যে তুমি অবজেক্টটা যে ক্রিয়েট করলা এটা তুমি করতে পারবা, ঠিক আছে? বাট তুমি যদি প্রাইভেট দাও তাহলে এটা করতে পারবা না। সো এই যে আমি এটা প্রাইভেট দেই, দেখো এখন অ্যাক্সেস করতে পারবো। প্রাইভেট ইজ অলওয়েজ প্রাইভেট ইন এনি সিচুয়েশন। তুমি ক্লাস ক্রিয়েট করো, ইন্টারফেস, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাক্ট, এনিথিং, জাস্ট কোনো সময় যদি প্রাইভেট থাকে দ্যাট মিন্স হলো ওটা বাইরে থেকে কোনোভাবে অ্যাক্সেস করা যাবে না। এই যে ইনার এই ওয়ার্ডটা বাইরে থাকতে পারবে না, এক্সেপ্ট এটা যদি আলাদা কোনো প্যাকেজের না। যদি আলাদা প্যাকেজের হয় তাহলে তুমি অ্যাক্সেস করতে পারবে, বাট এটা যদি আলাদা প্যাকেজের না থাকে তাহলে তুমি অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? সো এটা নন স্ট্যাটিক হইলেও তুমি অ্যাক্সেস করতে পারবে না। এটা ছিল না, বাট এখন ইনার হয়ে গেছে প্রাইভেট। সো এটার অবজেক্ট শুধুমাত্র এই যে কালি প্রেস ওপেন আর কালি প্রেস ক্লোজ এর মধ্যেই ইউজ করতে পারবে। মানে এটার ভিতরে ধরো একটা মেথডের মধ্যে, এই মেথডের মধ্যে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এটা, তখন তুমি অ্যাক্সেস করতে পারবে। বুঝা গেছে? আরেকটা জিনিস গত ক্লাসে বলছিলাম, জাস্ট দেখি তোমাদের মনে আছে কিনা। ইনার ক্লাসের মানে কোনো মেথড আউটার ক্লাসের, আউটার আর ইনার ক্লাস তো মনে আছে। আউটার ক্লাস কি? যে ক্লাসের ভিতরে আমি আরেকটা ক্লাস ডিক্লেয়ার করতেছি, আর ইনার ক্লাস হলো যে ক্লাসটা আসলে ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে। তো ইনার আর আউটার, ঠিক আছে? ইনার ক্লাসের কোনো মেথড, সে ধরো একটা ফাংশন আছে, সেই মেথডটা আউটার ক্লাসের কোনো ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবে? না, আমি অবজেক্ট ক্রিয়েট করতে চাই না। ইনার ক্লাসের কোনো প্রপার্টি মানে মেথড আউটার ক্লাসের কোনো ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবে? পারবে না। ঠিক হাত উঁচা করো জোরে, সমস্যা নাই তো, ভুলে। আচ্ছা করতে পারবে কে কে? কেন? যে কোনো একজন বলো। অ্যাক্সেস করতে পারবে। আসলে অ্যাক্সেস করতে পারবে।
স্যার ইনার ক্লাসের ভেরিয়েবল না হ্যাঁ এটা দেখো এই জিনিসগুলো কি আউটার ক্লাসের ভিতরে আছে না তুমি মানে জাস্ট নরমালি দিলে এটা ক্লাস 9 ঠিক আছে সে আসলে কি মনে করো এভাবে চিন্তা করো যে তুমি এখানে বসে আছো ঠিক আছে এখন এভাবে না বলি আমি ইনার ক্লাস হচ্ছিল আউটার ক্লাসকে দেখতে হবে তাহলে ধরো এইভাবে চিন্তা করো ধরো এখানে কতগুলো বক্স আছে ঠিক আছে অথবা তোমরা আসলে ভালো উদাহরণ আছে ওটা তো দরকার নেই আমরা ক্রিকেট খেলা ভালোবাসি না তোমরা মনে করো ক্রিকেট খেলতেছ মানে ক্রিকেট খেলা দেখতেছো তাহলে তোমরা আসলে কি মানে ওখানে যারা খেলতেছে তাদেরকে তুমি দেখতে পারতেছো না তুমি ধরো ইনার তুমি একটা বক্সের মধ্যে বসে আছো ঠিক আছে মনে করো এই রুমটার মধ্যে বসে আছো এই রুমের মধ্যে একজন আছে এই রুমের মধ্যে একজন আছে অথবা আর কোনো মধ্যে তোমাদের জন্য কি সেমিনার হয় তাহলে তুমি সেমিনারের মধ্যে মনে করো সেমিনারের মধ্যে কি অনেকে আছে না মনে করো আচ্ছা আরো ভালো উদাহরণ দিই এই ক্লাসের মধ্যে চিন্তা করো এই ক্লাসের মধ্যে তোমরা হচ্ছিল সবাইকে আমাকে দেখতে পারতেছো ঠিক আছে তাহলে তোমরা হচ্ছিল ইনার এভাবে চিন্তা করো আর তোমরা হচ্ছিল সবাই আমার আন্ডারে আছো তাহলে আমি আউটার ক্লাস তোমরা ইনার ক্লাস আমার আউটার ক্লাস আমি কি করতেছি তোমরা সব দেখতে পারতেছো না আমি যদি এখন ফোন দিয়ে কথা বলি তোমরা দেখতে পারবো না অথবা আমি যাই কিছু করি আমি যদি মনে করো ফেসবুকে চ্যাট করা শুরু করি তুমি দেখতে পারবো বাট মনে করো আমি খুবই স্মার্ট টিচার না তাহলে তুমি মনে করো পিছনে বেঁচে একজন কি বসে বসে চ্যাট করতেছে আমি দেখতে পারবো অথবা সে আরো ভালো মধ্যে তোমার এখন মাইন্ডের মধ্যে চলতেছে যে আমি ক্লাস থেকে বের হয়ে হচ্ছিলাম আমার আজকে বাইরে যেতে হবে 5টা বাজে হচ্ছিল ধানমন্ডি লেগে যে বসে থাকতে হবে তারপরে 6টা বাজে সামথিং কিছু করতে হবে ঠিক আছে এগুলো তো আমি দেখতে পাইতেছি না বাট এখন আমি মনে করি আমি খুবই টেনশনে আছি যে আমার এখন আজকে মনে করো বাইরে কোনো জায়গায় একটা কাজ আছে তোমরা তো এটা আমার মুখের এক্সপ্রেশনে দেখতে পারবো বাট তুমি মনে করো মাথা নিচে করে যদি তুমি বসে থাকো আমি কিছু দেখতে পারবো দ্যাট মিনস হলো তোমরা আমাকে দেখতে পারবা বাট আমি তোমাকে দেখতে পারবো না so inner classes every property has a access on the every member of the outer class both public both private ঠিক আছে so outer class এর সব জিনিসকে তুমি অ্যাক্সেস করতে পারবে বাট এখন আমি যদি যে রিভার্স হই আমি তো তোমাকে দেখতে পারতেছি না মনে করো আমি নর্মাল কথা চিন্তা করি আমি স্মার্ট না আমি দেখতে পারতেছি না তুমি পিছনের বেঞ্চে বসে বসে কি চ্যাট করতেছো ঠিক আছে যেটা কোনো সময় গ্রহণযোগ্য না তোমরা যে অনেক সময় হলো ওই ল্যাবের মধ্যে ফেসবুক চ্যাট করতে থাকো কিন্তু এটা বুঝো না স্পেশালি যারা চশমা পরো তাদের কিন্তু চোখের মধ্যে দেখা যায় তুমি সামনে দিয়ে দেখো যে কিন্তু এমনকি মনে করো যে আমার তো চশমা নাই ঠিক আছে সমস্যা নেই তোমার পাশে যে চশমা বসে আছে তার চোখেও দেখা যায় সো এটা কিন্তু অনেক সময় আমরা দেখি তো এটা তোমরা যখন এগুলো টিচার হবে তখন বুঝতে পারবা এখন মনে করো যদি আমাদের মতন মানে টিচার যদি কেউ পাও যে হলো সব ধরনের এগুলা এক্সপেরিমেন্ট করে আসছে তাহলে তো বুঝবেই তাহলে তার সাথে এগুলো করা যাবে না ঠিক আছে হ্যাঁ এটাও সুবিধা মানে আমরা তো মনে করো সব কিছু চশমাগুলো রাখার দরকার নেই তোমাদেরকে আমি এভাবে মানে বসাবো যে তোমাদের দরকার হবে না চশমা আচ্ছা ঠিক আছে বুঝা গেছে ইনার ক্লাসের অ্যাক্সেস আউটার ক্লাসের অ্যাক্সেস আচ্ছা আরেক ধরনের ইনার ক্লাস ছিল যেটা হচ্ছিল আমরা লোকাল ক্লাস বলছিলাম লোকাল ক্লাসের কথা মনে আছে লোকাল নেস্টেড ক্লাস মনে নাই যে ভিডিও দেখো না আর ভিডিও দেখো না নালে আমার সাউন্ড অফ করে ভিডিও এটা মনে আছে ইনার লোকাল ক্লাস মেথডের মধ্যে একটা ছিল না সেম নেস্টেড ক্লাসই যেটা হচ্ছিল কোনো মেথডের মধ্যে ডিক্লেয়ার করা এটা আসলে পাবলিক প্রাইভেট কোনো দরকার নেই কারণ এটা একটা মেথডের মধ্যে শুরু হবে মেথডের মধ্যে শেষ তো এটা হচ্ছিল বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে না মেথডের মধ্যে কোনো ইনার ক্লাস লিখলে এটা তুমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে না মানে বাইরে থেকে এটা অবজেক্ট ক্রিয়েট করা যাবে না এখানে তোমার একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখতে হবে হ্যাঁ এরপর তুমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে অথবা এটা অবজেক্টটা তুমি এখানে লিখে রাখতে পারবে ঠিক আছে একটা রেফারেন্স দিই সো তাহলে আমরা দুই ধরনের নেস্টেড ক্লাস দেখলাম একটা হচ্ছে হলো মানে নরমাল নেস্টেড ক্লাস এটার মধ্যে আবার ডিফারেন্স আছে যে স্ট্যাটিক নন স্ট্যাটিক আর একটা হচ্ছে হলো মেথড লোকাল ক্লাস
আরেকটা আমরা ইনার ক্লাস দেখবো, বাট তার আগে আমরা একটু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনসেপ্টটা একটু বুঝে নিই। আমরা মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আবার একটু ধরবো। আচ্ছা, ইরোটিতে আছে কোথায়? ও এটা তো স্ট্যাটিক না। আচ্ছা, আমাদের তো ইয়ের কথা মনে আছে, মনে করো যে আমাদের একটা ক্লাস ছিল শেপ। শেপের মধ্যে আমাদের কিছু মেথড লেখা ছিল, এটা অ্যাবস্ট্রাক্ট, কারণ হচ্ছিল এখানে আমার একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল, আর তারকে এক্সটেন্ড করছিল হচ্ছিল আমাদের ট্রায়াঙ্গেল, এবং ট্রায়াঙ্গেল আরো কতগুলো কি ইন্টারফেস দিয়েও এক্সটেন্ড করছিল। ঠিক আছে, ধরো আমরা আরেকটা ক্লাস তৈরি করি, রেক্টেঙ্গেল নামে একটা ক্লাস তৈরি করি। যেটা এক্সটেন্ড করতেছে হচ্ছে হলো শেপকে, so alt enter implement methods। আচ্ছা, প্রিন্ট নামে একটা ছিল, সেটাকে আমরা ওভাররাইট করে নেই, alt enter, then alt insert override method print s out, just rectangle print করব। এখানে প্রিন্ট মেথডটা কি ছিল? এটা প্রিন্ট মেথডটা একটু মনে করো উল্টাপাল্টা কাজ করলাম কিছু। ঠিক আছে, সো রেক্টেঙ্গেল আমার একটা ক্লাস, যে ক্লাসের ভিতরে হচ্ছে হলো সেটা এক্সটেন্ড করছে শেপকে, এন্ড সেটার ভিতরে যে অলরেডি ওভাররাইড আছে, ম্যাথ প্রিন্ট ম্যাথ ওভাররাইড আছে, এটার মধ্যে জাস্ট আমি রেক্টেঙ্গেল প্রিন্ট করছি, রেক্টেঙ্গেল। আর ট্রায়াঙ্গেলের মধ্যেও সেম প্রিন্ট ক্লাসটা মানে প্রিন্ট মেথডটা আছে, বাট যেটার ভিতরে আমি একটা ইনার ক্লাস তৈরি করছি, সেই ইনার ক্লাসের ভিতরে একটা ফাংশন মেথড আছে যেটার নাম ফাংশন, যেটা প্রিন্ট করতেছে ইনার ক্লাস মেথড ট্রায়াঙ্গেল। ঠিক আছে, সো এটা আবার কল করছি কি, এটা একটা অবজেক্ট তৈরি করলাম, সেটা কল করে দিলাম। তাহলে ট্রায়াঙ্গেলের এই প্রিন্ট মেথড যদি কল হয় তাহলে কি প্রিন্ট হবে? ওভাররাইড মানে কি প্রিন্ট করবে? এই লাইনটা প্রিন্ট করবে না, কারণ অ্যাবস্ট্রাক্ট মেথডের মানে ক্লাসের মধ্যে যে প্রিন্ট মেথডটা লেখা আছে সেটা কল হবে, কারণ সেটার মধ্যে তো যাবে না সে পর্যন্ত, কারণ এখানে স্টপ হয়ে যাচ্ছে। আর রেক্টেঙ্গেলের ক্ষেত্রে প্রিন্ট হবে কি? অনলি রেক্টেঙ্গেল। সো তাহলে দুইটা মেথড বুঝে গেছে, কারণ দুইটা ক্লাস আছে। এটা হলো ট্রায়াঙ্গেল ক্লাস। ট্রায়াঙ্গেল ক্লাস ওভাররাইড মেথড প্রিন্ট। সো তুমি ট্রায়াঙ্গেলের কোনো যদি অবজেক্ট ক্রিয়েট করো, সেই অবজেক্ট ডট প্রিন্ট যদি দাও তাহলে কি এটা কল হবে না? কারণ ওটা তো আমি শেপ পর্যন্ত যাব না, আমি কি নিচ থেকে যাওয়া শুরু করব, যার অবজেক্ট সেখান থেকে যাওয়া শুরু করব। ঠিক আছে, আবার রেক্টেঙ্গেল কাছে যদি যাই, সেম কি রেক্টেঙ্গেলের প্রিন্ট মেথডটা কল হবে, যদি রেক্টেঙ্গেল প্রিন্ট মেথড না থাকতো তাহলে আমার শেপেরটা কল হবে। বুঝা গেছে? এখন দেখো আমরা কি বলছিলাম যে আমরা শেপ ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, কারণ হচ্ছিল শেপ ক্লাস হচ্ছিল একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এটা মনে আছে যে আমরা অবজেক্ট পলিমরফিজম দেখছিলাম? অবজেক্ট পলিমরফিজম কি ছিল? হালকা জাস্ট অ্যাবস্ট্রাক্ট করে দেবো বলবো। অবজেক্ট পলিমরফিজম অবজেক্ট কল করার সময় মান দিয়ে পাঠাতে না, ওইটা না। আমাদের প্যারেন্ট ক্লাসের অবজেক্ট চাইল্ড ক্লাসের অবজেক্টটাকে হোল্ড করতে পারতো না? মনে আছে? যে প্যারেন্ট ক্লাস ছিল যদি এ, তার চাইল্ড ক্লাস যদি বি হয়, তাহলে বি ক্লাসে একটা অবজেক্ট তৈরি করলাম, সেটা কি প্যারেন্ট ক্লাসের মধ্যে রাখতে পারবো না? কাজ করার দরকার নাই। শোনো, এটা দেখেন, ধরো এ ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে হলো এটা, বি ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে হলো নিউ বি, সি ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে হলো নিউ সি। ঠিক আছে, তাহলে আমি এরপরে a ইকুয়াল টু বি লিখতে পারবো, কারণ কি এ হচ্ছে হলো প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাসের মধ্যে তুমি চাইল্ড ক্লাসের সব অবজেক্ট রাখতে পারবে। বাট আমি কি বলছিলাম, ওই প্যারেন্ট ক্লাস ডট
কোনো মেথড যখন দিবা তখন তুমি ওই মেথডগুলো অ্যাক্সেস করতে পারবা যে মেথডগুলো হচ্ছিল এই প্যারেন্ট ক্লাসের মধ্যে আছে। বাট যদি অন্য কোনো মেথড কল করতে যাও সেটা তুমি পারবে না। বাট রিভার্সটা কিন্তু পসিবল না, মানে তুমি বি এর মধ্যে এ লিখতে পারবা না। হ্যাঁ তুমি কাস্ট করে লিখতে পারো, বাট নরমালি তুমি লিখতে পারো না। সো নরমালি লিখতে গেলে তোমাকে এরর দিবে, বুঝা গেছে? সো আমি প্যারেন্ট ক্লাসের কোনো অবজেক্টের মধ্যে চাইল্ড ক্লাসের কোনো অবজেক্ট রেখে দিতে হবে কোনো এরর ছাড়া। বা রিভার্স যদি তুমি করতে চাও, যে তুমি যদি প্যারেন্ট ক্লাসের মধ্যে চাইল্ড ক্লাস রাখতে চাও, সরি চাইল্ড ক্লাসের মধ্যে প্যারেন্ট ক্লাসের কোনো অবজেক্ট রাখতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে এরর দিবে। হ্যাঁ তুমি যদি কাজ করো তাহলে কোনো প্রবলেম নেই, বাট যদি কাজ না করো তাহলে তোমাকে এরর দিবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমরা একটা কি বলছিলাম, যে মনে করো এ মেথড মানে এ এর মধ্যে কোনো প্রিন্ট মেথড নাই, বাট বি এর মধ্যে একটা প্রিন্ট মেথড আছে। তাহলে তুমি এ লাইনের পরে মানে এ লাইনের আগে b.print এটা তুমি কল করতে পারবা। বাট যখন এই লাইনটা এক্সিকিউট হয়ে যাবে তখন এখানে যে তুমি প্রিন্ট মেথড কিন্তু কল করতে পারবা না। কথা বুঝছো? বি এর মধ্যে একটা মেথড আছে প্রিন্ট, মানে বি ক্লাসের ভিতরে, বাট এ ক্লাসের মধ্যে কোনো প্রিন্ট মেথড নাই। তাহলে এখানে b.print এটা অ্যাক্সেস করা যাবে, কারণ এটা তো আমার প্রিন্ট মেথড আমার মধ্যে আছে। বাট যখন a = b করে দেব তখন a.print এটা কিন্তু তুমি কল করতে পারবা না। কারণ হলো এটা কি এর মেথডের মধ্যে লেখা ছিল, অ্যাটলিস্ট অ্যাবস্ট্রাক্ট রয়ে তো লেখা ছিল। যদি অ্যাবস্ট্রাক্ট রয়ে তো লেখা না থাকে তাও তুমি কল করতে পারবা না, ঠিক আছে? তুমি ওই জিনিসগুলো কল করতে পারবে যেই জিনিসগুলো তোমাকে ওভাররাইড করছে, যে মেথডগুলো তোমাকে ওভাররাইড করছে শুধুমাত্র সেই জিনিসগুলো তুমি অ্যাক্সেস করতে পারবে। ওভাররাইডেড এলিমেন্টগুলো অ্যাক্সেস করতে পারবে, সেটা ভেরিয়েবল হোক সেটা কোনো মেথড হোক। বাট যদি এরকম কোনো কিছু থাকে যেটা হচ্ছে আমার এই ক্লাসের মধ্যে নাই বা বি ক্লাসের মধ্যে আছে, সেগুলো তুমি অ্যাক্সেস করতে পারবে না আফটার দিস লাইন, ঠিক আছে? এগেইন আমি যদি মনে করো সি যদি করি, সি এর কোনো আমি যদি এই যে এটা করি, যদি বি এর মধ্যে সি রাখি, এমন মনে করো সি এর মধ্যে একটা মেথড আছে ফাংশন, যেটা বি এর মধ্যে নাই, সেটা তুমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবে না। বাট বি এর মধ্যে একটা প্রিন্ট মেথড আছে, এখানে একটা প্রিন্ট মেথড আছে সেম টাইপের, মানে সেম মেথড সিগনেচার। তাহলে কি এটা এটাকে ওভাররাইড করছে না? তখন তুমি এটা এ লাইনের পরে b.print এটা কিন্তু তুমি কল করতে পারবে। কারণ কি এটা বি এর মধ্যে আছে, সি এর মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা কমন রাখলে হবে না, মানে এটা যদি না থাকতো তাও তুমি কল করতে পারবে। কারণ কি এটা যখন এক্সটেন্ড করছে তখন প্রিন্ট মেথড এর মধ্যে চলে আসছে, বুঝা গেছে? সো তুমি যখন কল করবা, যখন এই যে এই b.print দিতেছো, তুমি দেখবা যে b আসলে কোন টাইপের ক্লাস, b আসলে b টাইপের ক্লাস। তখন তুমি b ক্লাসের মধ্যে দেখতে হবে এই মেথডটা আছে কিনা, যদি থাকে তাহলে কল করতে পারবে, আর যদি না থাকে তাহলে কল হবে না, ঠিক আছে? সো এটাই ছিল যে অবজেক্টের পলিমরফিজম, যে আমরা একটা অবজেক্ট ডিফাইন টাইপসের সময় ডিফাইন টাইপের ক্লাসের জন্য রেফার করতে পারি। এখানে স্যার যদি আমি যদি বি এর মধ্যে এ কে এক্সটেন্ড করি এবং যদি সি এর মধ্যে বি কে এক্সটেন্ড করি তাহলে এও চলে আসতেছে না? এর মধ্যে মানে বি এর মধ্যে এ কে এক্সটেন্ড করতেছে, এই ক্লাস, হ্যাঁ সি ক্লাসের মধ্যে আমি বি কে এক্সটেন্ড করি, হ্যাঁ। তাহলে এই ক্লাস চলে আসতেছে না? হ্যাঁ তুমি এরপর আবার যে a = c ও লিখতে পারো, এরপরে না এর আগেও লিখতে পারো, মানে তুমি যদি এখানে চাও যে a = আমি c লিখবো সেটা করতে পারো। মানে প্যারেন্ট ক্লাস তার যতই চাইল্ড হোক, গ্র্যান্ড চাইল্ডের মধ্যেও জিনিসপত্রগুলো আমি রাখতে পারি। আমি জাস্ট তার সাথে আমার প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ থাকতে হবে, এখন এটা গ্র্যান্ড চাইল্ড হোক অথবা গ্র্যান্ড চাইল্ড, কথাটা বোঝা গেছে? একদম সোজা হিসাব হচ্ছিল তুমি যখন ইনহেরিটেন্স করবা তখন তোমার প্যারেন্ট ক্লাসের মধ্যে তুমি চাইল্ড ক্লাসের অবজেক্ট রাখতে পারবা, দ্যাটস ইট। বাট রিভার্সটা পসিবল না, ঠিক আছে? এভাবে চিন্তা করবো যে তুমি তো মানে তোমার প্যারেন্টস তো তোমাকে হয়তো কাঁধে পিঠে নিছে, বাট তুমি কেমন নিতে পারো? জাস্ট লাইক দ্যাট। সো তুমি হচ্ছে তোমার প্যারেন্টের মধ্যে থাকতে পারবা, বাট তোমার প্যারেন্ট তোমার মধ্যে থাকতে পারবে না, দ্যাটস ইট। এখন আরেকটা জিনিস হচ্ছে হলো এই যে আমাদের এখানে মনে করো যদি দুইটা প্রিন্ট থাকতো, ঠিক আছে? মনে করো এটার মধ্যে প্রিন্ট করতেছে বি, জাস্ট বি টেক্সটটা প্রিন্ট করতেছে, এটার মধ্যে প্রিন্ট করতেছে অনলি সি টেক্সট, খেয়াল করো। তাহলে
আমি এখানে মনে করো দিলাম হলো b ডট b ইকুয়াল টু c b ডট যদি প্রিন্ট এখন কল করি তাহলে কি প্রিন্ট হবে সি প্রিন্ট হবে কারণ কি এখানে জাস্ট রেফারেন্স পাস হচ্ছে আসলে কিন্তু b এর মধ্যে কার রেফারেন্স আছে c এর রেফারেন্স নট b এর একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে এর কোনো কিন্তু অবজেক্ট তৈরি হয়নি যার জন্য তুমি বলো যে b এটা কিন্তু অলমোস্ট তোমরা ভুল করো সব সময় আমি কিন্তু এখানে কি রাখতেছি b এর মধ্যে c কে রাখতেছি অবজেক্টটা কার আসলে মানে মেমোরির মধ্যে যে যা কিছু তৈরি হয়েছে এটা আসলে কার জন্য তৈরি হয়েছিল c এর জন্য এখানে আমি কি করছি অনলি রেফারেন্সটা পাস করে দিয়েছি যে अगेन রেফারেন্স অবজেক্ট অনলি রেফারেন্স ইউজ করে কোনো ভ্যালু ইউজ করে না সো তোমার এখানে রেফারেন্স পাস হইতেছে সো আমি যখন b.print দেব তখন কি প্রিন্ট হবে c এখন এরপরে যদি আমি a = c দেই a.print এটা কাজ করবে কারণ কি এর মধ্যে কোনো প্রিন্ট মেথড নাই সো এ পর্যন্ত তোমার ঠিকই কাজ করতেছে বাট যখন এই লাইনে চলে আসবে তখনই তোমাকে এরর দিবে তোমাকে বলবে যে কারণ তুমি এটা কল করতে পারবে না কারণ এর মধ্যে তোমার প্রিন্ট মেথড নাই ঠিক আছে এখন আমার কাছে তো নাই হ্যাঁ এখানে আমি কিন্তু ওই যে আবার বলতেছি আমি কিন্তু রেফারেন্স ইউজ করতেছি যেমন আমি যখন এই লাইনটা ইউজ করতেছি b.print ওই যে দেখবে আচ্ছা তোমার মধ্যে প্রিন্ট মেথড ছিল হ্যাঁ তাহলে তোমাকে অ্যাক্সেস দিবে কারণ তোমার একটা রেফারেন্স আছে এই প্রিন্টে আর এই প্রিন্টের মধ্যে একটা রেফারেন্স আছে বাট কল হবে কিন্তু এটাই জাস্ট রেফারেন্সটা চেক করে দেখবে যে আমার কাছে আছে কিনা মানে আমার কাছে পারমিশন আছে কিনা যে আমি এই কাজটা করতে পারবো কিনা ঠিক আছে জাস্ট লাইক এরকম যে ফর এক্সাম্পল তোমার এখানে তুমি লাইব্রেরি অ্যাক্সেস করতে পারবা কিভাবে যদি ইওর লাইব্রেরি থাকে কারণ ইওর এর আন্ডারে তুমি আসো ঠিক আছে ইওর তোমাকে হোল্ড করতে পারবে এখন মনে করো ইউআইউর কোনো এমপ্লয়ি তোমার জন্য লাইব্রেরি থেকে একটা বুক এনে দিবে ওই বুকটা আনবে কিভাবে যদি লাইব্রেরিটার অ্যাক্সেস মানে ইউ এর মধ্যে যদি লাইব্রেরিটা থাকে এখন ইউ এর মধ্যে লাইব্রেরি নাই তাহলে তোমাকে কিভাবে অ্যাক্সেস দিবে ঠিক আছে যদিও তোমার কাছে মনে করো তোমার পার্সোনাল একটা লাইব্রেরি আছে মনে করো তোমার একটা পার্সোনাল লাইব্রেরি আছে ইউআই লাইব্রেরি আছে এখন ইউআইতে যখন তুমি আসবা তখন তো তুমি ইউআই লাইব্রেরি ইউজ করতে চাবা এখন যদি ইউআইতে কোনো লাইব্রেরি না থাকে তাহলে তুমি অ্যাক্সেস করতে পারবে কিভাবে যদিও তোমার কাছে একটা লাইব্রেরি আছে ঠিক আছে সো আমি অবজেক্ট পলিমরফিজমের ক্ষেত্রে আমি সব মেথডই কল করতে পারবো যখন একটা মেথডকে কল দেব ফার্স্ট আমি যে দেখব যে ওই ক্লাসের ভিতরে মানে যে ক্লাসের এখন রেফারেন্স আমি ইউজ করতেছি এটা আসলে কি এই ক্লাসের অবজেক্ট মানে এই ক্লাসের ভেরিয়েবল আমি আগে যে দেখব যে ওই ভেরিয়েবল যে ক্লাসের সেই ক্লাসের মধ্যে ওই প্রিন্ট মেথডটা লেখা আছে না ওই মেথডটা লেখা আছে না যদি লেখা থাকে তখন আমি ওই মেথডটাকে কল করতে পারবো বাট কল হবে হচ্ছে হলো যার রেফারেন্স ঠিক আছে সো এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসবে স্যার এখন যেহেতু a = c দেওয়া আছে হ্যাঁ তাহলে a c কে রেফার করতেছে না a c কে রেফার করতেছে হ্যাঁ তাহলে a.print দিলে তো c টা প্রিন্ট করবে না প্রিন্ট হওয়ার কথা না তো কারণ আগে ফার্স্টে প্রিন্ট করার আগে চেক করবে যে আমার এই a এটা আসলে কার ক্লাসের ভেরিয়েবল a ক্লাসের ভেরিয়েবল বাট রেফারেন্সটা c ক্লাসে ভেরিয়েবল a ক্লাসের ভেরিয়েবল আর রেফারেন্স দুটো আলাদা জিনিস কিন্তু a এখন হচ্ছে হলো a ক্লাসের ভেরিয়েবল ঠিক আছে যেমন এখানে কি ছিল b হলো b ক্লাসের ভেরিয়েবল বাট রেফারেন্স ইউজ করতেছে c এর সো ফার্স্ট আগে যে দেখবে দুইটা কাজ এভাবে আমরা দুইটা কাজ করবে কোন মেথড কল করতে গেলে যেরকম অবজেক্ট পলিমরফিজম যদি হয় তাহলে মেথড কল করার আগে ফার্স্ট চেক করবে যে আমার মধ্যে ওই জিনিসটা আছে কিনা আমি যার ভেরিয়েবল তার মধ্যে ওই মেথডটা লেখা আছে কিনা প্রিন্ট মেথডটা কি এর মধ্যে লেখা আছে সো এই স্টেপ থেকে বাদ সো এরর দিবে কল তো হবেই না এরর দিবে স্যার এগুলো কি ওভাররাইড আছে কোনটা এই যে একই হ্যাঁ এই যে এটা তো ওভাররাইডিং হ্যাঁ এখন যদি ওভাররাইড না হইতো তাও কিন্তু কল হইতো মানে এই যে এই লাইনটা পড়ে সি যদি এক্সটেন্ড করেন তো সেম জিনিস হিসেবে আসবে সি যদি অ্যাকশন করতেছে তখন কি এই জিনিসটা কি সি এর মধ্যে চলে আসছে না খেয়াল করে কিন্তু এখানে b.print ফার্স্টে b কার ভেরিয়েবল b ক্লাসের ভেরিয়েবল রেফারেন্স কার c ক্লাসে খেয়াল রাখতে হবে c ক্লাসে কিন্তু কোনো প্রিন্ট মেথড নাই ঠিক আছে বাট b.print এটা কাজ করবে কিন্তু কারণ ফার্স্টটাকে চেক করবে কি আমরা কি বুঝলাম যে এরকম যদি অবজেক্ট রেফারেন্স হয় তাহলে আমি ফার্স্টে চেক করব হচ্ছে হলো যে ক্লাসে ভেরিয়েবল সেই ক্লাসের মধ্যে এই মেথডটা লেখা আছে না b কার ক্লাসে ভেরিয়েবল b ক্লাসে প্রিন্ট মেথড কি লেখা আছে না সো ফার্স্ট টেস্ট পাস সেকেন্ড টেস্টে আমি এখন কল করব কাকে কল করব প্রিন্ট মেথডটাকে বাট ওই প্রিন্ট মেথডটা কার মধ্যে লেখা আছে b এর মধ্যে সো এখন কিন্তু প্রিন্ট করবে b নট c ওভাররাইড হলে তখন c কল করতে বাট যদি ওভাররাইড না হয় তাহলে কিন্তু b একটাই কল করবে ঠিক আছে
এটা ক্লিয়ার? ওকে, একটু বাসায় দিয়ে কোড করে দেখি এরকম এ বি সি তিনটা ক্লাস নেই, আমি যেগুলো বললাম সেগুলো একটু রিয়ালাইজ করে কল করে দেখুন যে কি কাজ হয়। আমিও ভুল বলতে পারি, সো আমাকে এসে আবার বলতে পারো। হ্যাঁ, পেঁচানো না, মানে জাস্ট আমি সোজা দুটো রুল শিখিয়ে দিই। প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাসে যে কোনো অবজেক্টই রেফার করতে পারবে, বাট উল্টাটা পসিবল, একটা দিন শেষ, ঠিক আছে? যখন কল করবে তখন ফার্স্টে আগে যে দেখবে যে আমি কার ভেরিয়েবল, যে আমি হলো এখানে বি ক্লাসে ভেরিয়েবল, তখন দেখবে যে মেথডটা কল করতেছে অথবা যে ভেরিয়েবল কিন্তু অ্যাক্সেস করা যাবে, যে মেথড অথবা ভেরিয়েবল অ্যাক্সেস করতেছি সেটা আমার মধ্যে আছে কিনা। যদি থাকে এরপর তো কল করতে হবে। কল করার সময় আমি দেখবো যে আসলে কার রেফারেন্স আমি ইউজ করতেছি, সি এর রেফারেন্স ইউজ করতেছি না, কারণ আমি কল করবো সি, বাট এখন দেখেন যে সি এর মধ্যে তো কোনো পিন মেথড নাই, আসলে কার এই পিন মেথডটা কোন থেকে আসবে? বি থেকে। সি এরটা কল হইতেছে কেন? কারণ ওই সময় ওভাররাইড করে দিয়েছিল। আমি কি জানি যদি বি ক্লাসকে সি ক্লাস যদি ওভাররাইড করে তাহলে ওই জিনিসটার এক্সিস্টেন্স নাই, তখন আমার সি ক্লাসের থেকে কল হবে। আর এখানে আমি রেফারেন্স ইউজ করতেছি সি এর, সো এর জন্যই যে আমি বলছিলাম এই যে এখানের মধ্যে কোনো সময় যদি রেফারেন্স টাইপের কোনো কোশ্চেন থাকে যে একটা গ্রাফে কেন, কারণ আমি এখন যখন এই যে গ্রাফ কল করব তখন এটা হলো সি ক্লাস আর এটা হলো মানে সি এর অবজেক্ট, সি স্মল সি, আর এটা হলো বি অবজেক্ট। এই পর্যন্ত তো এটা ঠিকই আছে, বাট যখন আমি এখানে ই করে দিতেছি বি ইকুয়াল টু সি করতেছি তখন এটা কি ভ্যানিশ হয়ে গেছে না, এখানে আর লিংক করতেছে, এই লিংকটা কি ডিলিট হয়ে এই লিংকে চলে যাবে না, তখন কল হলে কারটা কল হবে? সি এরটা, তুই যে আগে পাস বাই রেফারেন্সের মতো। ক্লিয়ার? এখন আমরা হলো দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো সময় অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা ভেরিয়েবল ইউজ করতে পারি, রেফারেন্স ইউজ করতে পারি, জাস্ট লাইক হলো এই যে এরকম। সো আমরা মনে করো একটা সে আমরা এখানে নিচে যাই, ধরো ট্রায়াঙ্গেলের একটা অবজেক্ট অলরেডি আছে ওবিজি, আমরা আরেকটা অবজেক্ট তৈরি করি রেক্টেঙ্গেল, নিউ রেক্টেঙ্গেল। সো এখন আমরা একটা মনে করো শেপ, দেখো ট্রায়াঙ্গেল একটা অবজেক্ট তৈরি করলাম, রেক্টেঙ্গেল একটা অবজেক্ট তৈরি করলাম। সো আমি এটা একটু লিখে নিই, এটা হলো শেপ ক্লাস আমার, এটা হলো ট্রায়াঙ্গেল, এটা হলো রেক্টেঙ্গেল। শেপের জন্য আমি হলো শেপ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি, ট্রায়াঙ্গেলের জন্য ওবি যে একটা ডিক্লেয়ার করে রাখছি, এর জন্য রেক্টেঙ্গেল। ঠিক আছে, এরকম একটা রিলেশন। শেপকে অ্যাকশন করতেছে ট্রায়াঙ্গেলকে অ্যাকশন করতেছে হলো রেক্টেঙ্গেল। সো এখন আমি শেপ, দেখো শেপের কিন্তু আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, কোনো অবজেক্ট ডিক্লেয়ার করছি, অবজেক্ট ইনিশিয়েট হবে কোন সময়? নিউ ইকুয়াল টু শেপ দিলে। এটা কিন্তু আমি এখানে করতে পারবো না, কারণ হলো শেপ হচ্ছে হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট ডিক্লেয়ার করতে আমি পারবো না, বাট এটাকে কিন্তু আমি রেফারেন্স ইউজ করতে পারি। রেফারেন্স কিভাবে? সে ধরো শেপ ইকুয়াল টু ওবিজি দিলাম, শেপ ডট প্রিন্ট অ্যাগেন শেপ ইকুয়াল টু রেক্টেঙ্গেল দিলাম, দেন শেপ ইকুয়াল ডট হচ্ছিল প্রিন্ট। দেখতেছিল আমি শেপকে রেফারেন্স হিসেবে ইউজ করতে, যেটা হলো যে আমরা এখানে বি সি ক্লাসের মধ্যে করছিলাম, বি কে একসময় সি এর মধ্যে রাখছিলাম, কারণ কি শেপটা আসলে কি আমার ট্রায়াঙ্গেলের প্যারেন্ট। সো ট্রায়াঙ্গেলের প্যারেন্টের কোনো ভেরিয়েবলের মধ্যে আমি আমার চাইল্ডের যে কোনো ভেরিয়েবল আমি রাখতে পারবো, ঠিক আছে? বাট
ইউ ক্যান নট ডু দ্য রিভার্স, প্যারেন্ট ক্লাসেরটা চাইল্ড ক্লাসের মধ্যে রাখতে হবে না। সো এই ক্ষেত্রে আমাদের ঠিক আছে। সো ফার্স্ট উই ইনিশিয়েট a object variable, this is a triangle object. We initiate the triangle object in a shape variable. So here shape is act as a reference of triangle. ঠিক আছে? So আমরা যখন কল দিব shape.print কি প্রিন্ট করবে? ট্রায়াঙ্গেল যে এই লাইনটা প্রিন্ট করবে না, এটা প্রিন্ট মেথডটা কল হবে। কারণ এখানে কি প্রিন্ট মেথডটা আরেকটাকে ওভাররাইড করতেছে। সো ওই যে আগের মতনই কিন্তু ফার্স্ট শেপ ক্লাস ডিটেক্ট করবে যে তার মধ্যে প্রিন্ট মেথড নামে কোনো মেথড আছে কিনা। যদি থাকে দেন দেখবে যে এখন আমার কার রেফারেন্স আমি ইউজ করতেছি। আমি কি রেফারেন্স ইউজ করতেছি হচ্ছিল ট্রায়াঙ্গেল অবজেক্ট। সো ট্রায়াঙ্গেলটা কখন এখানে যখন আমরা গেলাম তখন reference is changed to rectangle object. So here we call the print method of rectangle object because in the shape class there is a method of name print. ঠিক আছে? আচ্ছা এখানে কিন্তু আমি কল এরিয়াটা মানে কল করতে পারবো। এরকম না যে কল এরিয়া কি অ্যাবস্ট্রাক্ট ছিল না শেপের মধ্যে। আমরা যে শেপের ক্লাসে যাই তো মানে এটা তোমাদের কোশ্চেন এরকম হইতে পারে যে প্রিন্ট মেথডটাকে আমরা হয়তো কল করতে পারবো কারণ প্রিন্ট মেথড এখানে ফুললি লেখা আছে, বাট কল এরিয়াটা তো লেখা নেই। লেখা না থাকুক আমার এটা কল এরিয়াটা আমি যেখানে কল করবো কল এরিয়া এটা তো ট্রায়াঙ্গেলের মধ্যে লেখা আছে, কারণ ট্রায়াঙ্গেল কি শেপকে এক্সটেন্ড করছে আর কল এরিয়াটা কি অ্যাবস্ট্রাক্ট ছিল, সো এখানে তো ফুললি ইমপ্লিমেন্টেড আছে। আমি জাস্ট দেখবো আমার কাছে ওই মেথড সিগনেচারটা আছে কিনা। শেপ যখন চেক করবে যে কল এরিয়াটা কল করার আগে তো আমি চেক করবো যে আমার কাছে এই শেপ কার ভেরিয়েবল শেপের ভেরিয়েবল, তো ওখানে যে দেখবো যে কল এরিয়া নামে কোনো মেথড সিগনেচার আছে কিনা। জাস্ট সে চেক করবে ফার্স্ট লাইনটা যে মেথড সিগনেচারটা আমার কাছে আছে কিনা, যদি থাকে তাহলে আমি কেবলমাত্র কল করতে পারবো। ঠিক আছে? এটা কাইন্ড অফ ফাংশন পয়েন্টার, ফাংশন পয়েন্ট করতেছে। ঠিক আছে? আসলে ফাংশন পয়েন্টে ইউজ করা হয় না, মানে ব্যাকগ্রাউন্ডে ইউজ করা হয়, বাট তোমাদের ইউজ করতে হবে না। এগুলো আরো দেখবা যে সি শার্প করতে গেলে সি শার্পের মধ্যে এগুলো আবার আরেক রকম ভাবে করা হয়, এটা হলো ইন্ডেক্স নিয়ে এরকম আছে। সো এটা বাদ দিন। সো জিনিসটা বোঝা গেছে? সো we cannot initiate the abstract class object, but we can use the abstract class object as a reference of their child class. Child class এর রেফারেন্স হিসেবে ইউজ করতে হবে। বুঝা গেছে? সো দেখো এক শেপ ক্লাস এক সময় ছিল ট্রায়াঙ্গেল হিসেবে ইউজ করতেছে আর এক সময় ছিল রেক্ট্যাঙ্গেল হিসেবে ইউজ করতেছে। এখন আমাকে একটু জাস্ট কোশ্চেন অ্যানসার দাও, আমি কি এই অবজেক্ট ক্লাসের মধ্যে রেক্ট্যাঙ্গেল ক্লাসটা এটা রাখতে পারবো? এই অবজেক্ট ওবিজি এটা কি ট্রায়াঙ্গেল অবজেক্ট, সো এটার মধ্যে কি আমরা রেক্ট্যাঙ্গেলটাকে রাখতে পারবো? এটা আমরা পারবো না, কারণ এটা হচ্ছে কাইন্ড অফ তারা কাজিন রিলেশন। সো তাদের মধ্যে কোনো কিন্তু মানে ডাইরেক্ট কোনো রিলেশন নেই। তুমি ডাইরেক্ট রিলেশন থাকতে পারলেই কেবলমাত্র ইউজ করতে পারবে। ঠিক আছে? সো অবজেক্ট পরিমাণ বুঝা গেছে? সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন আমি ইউজ করব? এতদিন তো আমরা দেখতাম ইন্টারফেস আর অবজেক্ট ক্লাস তো সেম জিনিসই ছিল। সো শুধু আমরা কেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করব? অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আরেকটা অ্যাডভান্স হলো এটা যে আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবো। অবজেক্ট ইউজ করতে পারবো না, রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবো। বাট we cannot do this in the interface. ইন্টারফেসে মধ্যে এটা পসিবল না, কারণ ইন্টারফেসে তো আসলে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। ঠিক আছে? তো কিভাবে তুমি রেফারেন্স ইউজ করো? ক্লিয়ার? সো আমরা এখানে কিন্তু এই যে অবজেক্ট পলিমরফিজম দেখলাম যে কে কোন মেথডটাকে কল করতে হবে। প্লিজ বাসায় যে এই যে আমি এ বি সি দিয়ে বুঝাইলাম না, এখানে একটা সিম্পল মেথড নিয়ে তুমি লেখা দেখো যে কোনটা কল হয়, কারণ এটা কিন্তু তোমার কোশ্চেনে থাকবে। মানে কোশ্চেনে মানে দেখো যে আগের বছর কোশ্চেনে কিন্তু এরকম একটা কোশ্চেন ছিল। আমি আজকে তোমাদের কোশ্চেনটা আপ করে দিয়েছি ফেসবুক গ্রুপে, যে দেখবা যে তোমাদের গত বছরের মিড ফাইনাল ক্লাস টেস্ট সবগুলো আপ করা আছে। তো ওগুলো একটু দেখো। দেখো আমি চাচ্ছি যে দেখবা যে কোশ্চেন প্যাটার্ন মোটামুটি এইরকমই হবে। কোশ্চেনের মধ্যে আমার যদি অন্য কোনো সেকশনে যদি তোমাদের কিছু বলে দেওয়া থাকে যে হোয়াট ইজ হাউ ধরনের কোশ্চেন থাকবে, এরকম সেটি থাকা আমার সেকশনের মধ্যে এই ধরনের কোনো মানে কোশ্চেন থাকবে না, তখন বলে আমি সেকশনে কোশ্চেন চেঞ্জ করে দেবো। ঠিক আছে? মনে করো যে WH
সামথিং হোয়াট ইজ ইন্টারফেস। হ্যাঁ, এরকম থাকতে পারে কিছু, মনে করো হোয়াট ইজ বড় ধরো মানে 1-2 মার্কের জন্য এবার লেখা দিল যে ইন্টারফেস সম্বন্ধে কিছু লিখো। তোমার বাংলায় ওই যে ইংলিশের মধ্যে গদ্য লেখার দরকার নেই, তুমি একটা ক্লাস ডিক্লেয়ার করো, মনে করো ইনহেরিটেন্স সম্বন্ধে আমি জানতে চাইলাম তোমার কাছে, কী করবা? এ নামে একটা ক্লাস ডিক্লেয়ার করো, বি নামে একটা ক্লাস ডিক্লেয়ার করো, এ থেকে বি কে এক্সটেন্ড করে দাও, দেখাবা যে এ থেকে হলো বি কে এক্সটেন্ড করতেছে, এমন বি এর অবজেক্ট যখন আমি ডিক্লেয়ার করতেছি তখন বি থেকে আমি হলো এর কিছু মেথডকে কল করতে পারতেছি। দ্যাটস ইট, তোমার কিছু লেখার দরকার নেই, জাস্ট একটু কোড লিখে দাও, এনাফ। আমি কোডের উপরে মার্ক দেবো। আমার ক্লাসের মধ্যে দেখবা যে তুমি ম্যাথ মানে যখন মানে যাবার পরীক্ষা দিবা, তোমার ওই যে ফার্স্টে যে খাতাটা দেওয়া হয় ওইটার মধ্যে তুমি শেষ করতে পারবা যদি তোমার ইচ্ছা থাকে। আর প্লিজ গদ্য লেখো না, গদ্য লেখলে আমি উল্টা আরও মার্ক কাটার ইন্টেনশনে থাকি, যে আমি জানি যে এরা কিছু পারে না। কারণ আমি জানি যে আমি ক্লাসের মধ্যে বলে দিছি যে তুমি গদ্য লেখবা না, রচনা লেখবা না, এসে লেখবা না, তাও এসে লেখছে, দ্যাট মিনস হলো সে কিছু পারতো না, এই জন্য এসে লেখছে। তখন আমি ওটাকে আর ভালো মতন পড়ি যে আসলে এটা কী লেখছে, সব কিছুই ভালো মতো পড়ি। বাট তো এরা মনে করতে হবে যে এসে লেখলে মনে করে স্যারে তো দেখবে যে এত বড় লেখা রাখছো। আমরা বাংলার মধ্যে এরকম করতাম যে যখন আমি 8-এ ছিলাম বাংলার মধ্যে আমি মানে লুজের পরে লুজ নিতাম। আমি হলো ফার্স্ট হলো বড় বড় করে লিখতাম, স্পেস দিতাম আল্লাহর মধ্যে, মাঝখান দিয়ে একদম হেঁটে দিতে পারবে, তারপরে হচ্ছে হলো রচনা লিখতাম। কারণ আমাদের স্যার হচ্ছে হলো পেজ গুনে গুনে মার্ক দিত, মানে বাংলার মধ্যে তো নর্মালি এটাই করে, কিন্তু এখানে কিন্তু আমি কোনো পেজ গুনে গুনে মার্ক দিব না। এখানে তুমি যা লিখবা একবার দেখবা যে অনেকে এক পেজের মধ্যে মানে এক পেজে লেখছো ওইখানের মধ্যে মনে করো 20-30 মার্ক উঠে একবার দিতেছ, বাট আরেকজনের পুরা লিখে লুজ নিয়ে অনেক কিছু মানে কারবার করে ফেলতেছে আর কিছুই না। আমার যে মানে আমি মনে করো ফার্স্টের দিকে যখন অনার্স ছিলাম তখন ইংলিশ একটু খুব দুর্বল ছিলাম, আমি জেনারেলি ফার্স্টের দিকে একটু ইংলিশেই ছিলাম। সো ওই সময় করতাম কি মানে আমার হচ্ছিলো ওই সময় একটা ভয় ছিল যে আমরা ইংলিশে তোর কোশ্চেন আসছে ঠিক আছে, আবার এরকম যদি পাতার পর পাতা লিখতে হয়, এসে তো কোনো মতো মুখস্থ করে আসছিলাম এসএসসিতে, মুখস্থ এসব বলে লিখে দিছি, এখানে কিভাবে লিখতে হবে। আমি বেশিরভাগ সময় চেষ্টা করতাম কি মানে আমি ইকুয়েশন এগুলো দিয়ে লেখার চেষ্টা করতাম, এগুলোর মধ্যে তো হ্যাঁ এগুলোও ইংলিশ। যেমন আমার ক্ষেত্রে ফার্স্টের দিনে ছিল আচ্ছা ঠিক আছে কোশ্চেন ইংলিশ, বই ইংলিশ, কোডও ইংলিশে করতে হবে। মানে ফার্স্টের দিন লেখা ছিল না যে হ্যাশ ইনক্লুড, ইনক্লুডের পরে গ্রামার কি ইউজ করতে হবে, ইফ না এরকম তো থাকবো তাহলে। তো ওই দিনকে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম। এমন আমার এক ফ্রেন্ড ছিল যার কাছ থেকে আমি ইংলিশ পড়তাম, তো ওই দিনকে আমি বলছিলাম কিন্তু বাসায় আমার ইংলিশ শিখিয়ে দিয়ে দেবে। ওই হচ্ছে হলো আমার প্রত্যেক মানে ফার্স্টের সেমিস্টার এরকম ছিল যে ফার্স্ট সেমিস্টার আগে ফার্স্ট দুইটা সেমিস্টার আগে ওর কাছে আমি প্রত্যেক পরীক্ষা আগে ইংলিশ পড়তাম আগে, কারণ আমার তো পরীক্ষা দিতে হবে তো ইংলিশে। হ্যাঁ সব কিছু পারতাম, বাট হচ্ছে হলো ইংলিশটা একটু ঝালাই করার জন্য যে না বা লেখলে যাতে কিছু করা যায়। সো আল্লাহর রহমতে কিন্তু তোমাদের দেখো যাদের ইংলিশে দুর্বলতা আছে, আমার ইংলিশে দুর্বলতা ছিল, বাট আমি কিন্তু কাভার আপ করতে পারছি। কারণ কি এরপরে আমি প্রচুর পরিমাণে ইংলিশে বই পড়তাম, মানে ইংলিশে বই মানে হলো না গল্পের বই না, মানে হ্যাঁ গল্পের বই পড়তে আরও, বাট আমি হলো পড়তাম হলে ইংলিশের যে তোমাদের এই যে মনে করো সি শার্প, জাভা এগুলো ইংলিশে বই পড়তাম, আমি বাংলা পড়তাম না। আমার এক ভাই জাস্ট একদিন সাজেশন দিয়েছিল যে তুমি এখন বাংলা পড়তে পারো, বাট বাংলা পড়তে পড়তে একটা অভ্যাস হয়ে যাবে, ভবিষ্যতে তো ইংলিশে তুমি পাবা না এই বই, ঠিক আছে মানে সরি বাংলায় পাবা, তো তখন তো ইংলিশে পড়তে হবে। ওই সময় আমি ইংলিশে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল দেখতাম। ফার্স্টে প্রচুর পরিমাণে কষ্ট হতো, একটা মনে করো পেজ পড়তে গেলে মনে করো আমার 2-3 ঘন্টা চলে যেত এক পেজ পড়ে, আমি বসেই থাকতাম যে এক পেজের মধ্যে কতবার যে এক পেজ পড়া লাগতো। তারপর আস্তে আস্তে এই যে ইমপ্রুভ হয়ে যেত। এরকম তোমাদের তো ইংলিশ কিন্তু আমরা সবাই তো বাংলা মিডিয়াম থেকে আসছি, সবারই কম বেশি ইংলিশে পড়ানো হয়, বাট ওটাকে কাভার আপ করতে হবে। আচ্ছা লাস্টে একটা ছোটো একটা জিনিস দেখে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আচ্ছা আমি আজকেও তোমাদের কিটা দেখাইতে পারলাম না, ওই যে ইনপুট আউটপুটের জিনিসটা, ইনপুট আউটপুটটা আমাদের দেখানো হয়নি, ঠিক আছে স্ক্যানার, ওটা তো তোমাদের ল্যাবে দেখানো হয়েছিল, বাট আমি আবার দেখাই দিব, মানে আমি যেহেতু বলে করে গেছি, তোমরা একটু আমার ল্যাবের ফার্স্ট ভিডিওটা দেখে নিও। আমি প্রবাবলি মানে সেকেন্ড লেকচারের সময় একটা ভিডিও দিয়েছিলাম, ওটার মধ্যে ইনপুট আউটপুট সব লেখা দিয়েছি 2 সেকশন, ওই ভিডিওটা একটু দেখে নিও। আমি নেক্সট ক্লাসে ফার্স্টে আমি তোমাদের স্ক্যানার দেখা দিচ্ছি। জাস্ট আজকে এক্সেপশনটা একটু ধরাই দিই তোমাদের, ধরো এখানেই সিম্পলি আচ্ছা এখানে স্ক্যানার দিয়েই করি আরও ভালো হবে। আচ্ছা ইনপুট নেওয়াটা খুবই ইজি, মানে এখানে মানে আমাদের যেমন আগে মানে ইনপুট নিতে গেলে ফার্স্ট অফ অল হচ্ছিল মানে লাইব্রেরিতে ইউজ করতে হতো, তারপরে আমাদের কি হয়েছিল মানে স্পেসিফায়ার ইউজ করতে হতো, %d, %a, %lf এরকম। এখানে এগুলো কিছু ইউজ করতে হয় না, জাস্ট ফার্স্ট একটা লাইন লিখে রাখতে হয়, এরপরে বাদ বাকি কাজ মোটামুটি জাস্ট একটা ফাংশন কল করা হতো।
সো এটার জন্য আমাদের ফার্স্টে ইউজ করতে হবে স্ক্যানার এস, মনে করি স্ক্যানার নামিয়ে দিলাম, নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, দ্যাটস ইট, এইটাই, আর কোনো কিছু না। স্ক্যানার অবজেক্ট নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, এটা মিনিং করতেছে এটা হচ্ছে হলো ইনপুটটা নেবে সিস্টেম থেকে, নট কোনো ফাইল থেকে। ফাইলের হলে আমি ফাইল দিতাম, ফাইলের কাজও কাইন্ড অফ এরকম সেম। ফাইলের ক্ষেত্রেও দেখবা যে আমরা জাস্ট ফার্স্ট একটা লাইন লিখে দেবো, এরপরে আর কোনো কিছুই পুরোপুরি হলো স্ক্যানারের মতো। তো এখানে ফাইলের কাজ অনেক ইজি, জাস্ট এখানে আমরা যেমন সিস্টেম ডট ইন দিতেছি ওখানে হচ্ছে একটা ফাইলের নাম দিয়ে দিই না, স্ক্যানার টাইপের ক্লাস থাকে না, ডাইরেক্ট টাইপের ক্লাস আছে। আচ্ছা, সো ধরো আমি দুটা নাম্বার ইনপুট নেই, আইএনটি এ স্ক্যানার ডট নেক্সট আইএনটি, এটা নিলাম আইএনটি রেজাল্ট এ ডিভাইডেড বাই বি এস আউট রেজাল্ট। সো আমি জাস্ট দুটা নাম্বার ইনপুট নিলাম। তো এরকম নেক্সট আইএনটি, নেক্সট ডাবল, নেক্সট ফ্লোট, নেক্সট ক্যারেক্টার, নেক্সট বুলিয়ান এরকম আছে, ঠিক আছে? জাস্ট তোমাকে নেক্সটের পরে জিনিসটা বলে দিতে হবে। আর যদি স্ট্রিং নিতে যাও জাস্ট নেক্সট, ঠিক আছে? আর যদি অনলি নেক্সট দিলে ওই সময় হচ্ছে হলো স্পেস ছাড়া যে স্ট্রিংগুলো আছে সেগুলো নিবে। স্পেস সহ যদি দিতে চাও নেক্সট লাইন নামে একটা আছে, ঠিক আছে? তো এগুলো আসলে কি, এটা একটা কিন্তু মেথড, মেথডটা রিটার্ন করতেছে কি একটা ইন্টিজার, তুমি যেটা কনসোল করে দিতেছো। তো এই পর্যন্ত কি কোডটা ঠিক আছে না? স্ক্যানার তো একটা ক্লাস না, স্ক্যানার ক্লাস ক্যারেক্টার নিতে হলে তুমি একটা স্ট্রিং নাও, বুঝে মানে স্পেস ছাড়া স্ট্রিং নাও, তারপর কি ওইটা ফার্স্ট ক্যারেক্টারটা কি ক্যারেক্টার না। তো এই পর্যন্ত হয়েছে, এমন কোনো এরর আছে, কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই? আচ্ছা, রান করে দেখি। না, মেন ফাংশন তো আছে, আগে কল করলাম না এটা। দেখো এখন আমাকে এখানে যদি আমি বলি মনে করো 10 যদি দেই, 12 যদি দেই, আচ্ছা এটা কি আমি ডিভাইড করছি, 10 12 তো অনেক বড় হয়ে গেছে। যদি আমি দিই 10 2, তাহলে কি ঠিক আছে না? 5 প্রিন্ট হয়ে যাচ্ছে। বাট টেন 0 দিলে বাসায় দেখছিলাম, বলছিলাম না এই দেখো কথা শোনো। দেখো exception in thread main java lang arithmetic exception, মানে এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কারণ হচ্ছিল তুমি 0 দিয়ে ডিভাইড করছো, এটাই বলা হচ্ছিল arithmetic exception। আমরা নেক্সট ক্লাসে দেখবো যে এই এক্সেপশনটাকে কিভাবে ক্যাচ করা যায়, এবং এরকম প্রিন্ট না করে আমরা মনে করো এটা ক্যাচ করে আমরা নিজেদের মধ্যে একটা কিছু প্রিন্ট করব। এটা তো সিস্টেম হ্যান্ডেল করতেছে, এই এক্সেপশনটা হ্যান্ডেল করা যাবে, ঠিক আছে? তো বাসায় যে একটু দেখো, এই যে এই কদিন বন্ধ আছে কিন্তু, বৃহস্পতি শুক্র, বৃহস্পতি মেকআপ আছে, শুক্র শনি তো আছে। তো শুক্র শনি এর মধ্যে একটা এক্সেপশনের দেখে এসো, ডিটেলস পয়েন্টও পাবা। আমি আগের বছরে ক্লাস নিয়েছিলাম সেখানেও পাবা, সেখানে ভিডিও আছে। দেখো তোমাদের মানে ভিডিওগুলো কিন্তু দেওয়া ছিল, তো তোমরা কিন্তু এমনি কোর্স শেষ করে দিতে পারো, ওই আগের বছরের ভিডিওগুলো দেখে কোর্স শেষ করে দাও। এখানে এসে যাচ্ছে আমরা হলো মানে ধরো আড্ডা মারলাম। হ্যাঁ